তুমি এখানে বসে আছো কেন? চোখ ফিরিয়ে তাকালো তে। রাগে তার মন চাইছে এই ছেলেকে ধরে ইচ্ছে মতো দিতে। তাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে ছেলে বলে মনে হলো এই আহাম্মকের। তে বিড়ালের মতো মুচড়ে উঠে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই ফাজিল বেয়াদব মেয়ে, তোমার আমাকে দেখে ছেলে মনে হলো কেন? জাংকুক হতভম্ব দৃষ্টিতে তাকালো। এই ছেলে বলে কি? জাংকুক অবাক কণ্ঠে বলে উঠল, এই তোমার আমাকে দেখে মেয়ে মনে হলো? তাহলে তোমার কোন অ্যাঙ্গেলে আমাকে দেখে ছেলে মনে হলো? জাংকুক এবার ভালো করে তাকালো তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। ছোট ছোট চুল, পরনে ছেলেদের মতো পোশাক। জাংকুক সদ্য 3 সপ্তাহ হলো অস্ট্রেলিয়া থেকে কোরিয়াতে ফিরেছে, তাই এখানকার সবকিছু সে এখন অবধি বুঝে উঠতে পারেনি। তার সেই না বোঝার কারণেই ছোট ছোট চুল আর ছেলেদের মতো পোশাক পরা একটি মেয়েকে জাংকুক ছেলে বলে মনে করেছে। জাংকুক নিজের ভুলটা বুঝতে পেরেছে মেয়েটির অসম্ভব মিষ্টি কণ্ঠ শুনে। এমন কণ্ঠ কোনো ছেলের হতেই পারে না। জাংকুক বিষয়টা বুঝতে পেরে লজ্জিত বোধ করলো। সে বলে উঠল, সরি, আমি বুঝতে পারিনি। তা বুঝতে পারবে কেন? এই পোশাক তো শুধু তোমাদের করায়ত্ত অধীনস্থ করা, যত সব। কথাটা বলে মেয়েটা গাল ফুলিয়ে চলে গেল নিজের ব্যাগটা নর্দমার পাশ থেকে তুলে। জাংকুকের এবার মনে পড়ল স্কুলের করিডোরে মেয়েটিকে দেখেছিল সে। কতগুলো মেয়ে তাকে বুলি করছিল। জাংকুক তখন কিছু করতে পারেনি। তার ঘাড় জড়িয়ে টান মেরে তার বন্ধু টেনে নিয়ে গিয়েছিল। মেয়েটি চলে যাওয়ার পর জাংকুকের চোখে পড়ল একটা খুব সুন্দর কিচেন। জাংকুক সেটা কুড়িয়ে নিল। এরপর থেকে বেশ কয়েকবার এই অদ্ভুত মেয়েটার সঙ্গে দেখা হলো জাংকুকের। একদিন জাংকুক দেখলো এই মেয়েটি করিডোরে বসে কাঁদছে, তার ঠোঁট কেটে রক্ত পড়ছে, আর কতগুলো মেয়ে মেয়েটার দিকে কৌতুকের দৃষ্টিতে তাকিয়ে। একজনের চুল এলোমেলো আর অদ্ভুত ভঙ্গিতে কাটা, দেখে মনে হচ্ছে এক রাউন্ড চুলোচুলি হয়ে গিয়েছে। মেয়েটার প্রতি যেন জাংকুক আরো কিছুটা আগ্রহ বোধ করলো। জাংকুক হয়তো এবার সেই আগ্রহের জন্যই চলে গেল না। মেয়েটার সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, এই, আমি যখনই তোমাকে দেখি তুমি কাঁদো কেন? মেয়েটা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকলো জাংকুকের দিকে। তারা একই ক্লাসে পড়ে, কিন্তু তাদের আজ অব্দি মাত্র 2 বার কথা হয়েছে। তে নিজের চোখ মুছতে মুছতে বলল, আমার কাঁদতে ভালো লাগে তাই কাঁদি, তোমার কি? তাহলে আর কি, কাঁদো। আমি মনে করলাম ওরা তোমাকে বিরক্ত করছে। মেয়েটা অবাক গলায় বলল, আর তুমি আমাকে বাঁচাতে চলে এলে? বাহ, ভারী দয়ালু স্বভাব তো তোমার। এলাম কারণ তুমি আমার বন্ধু। বন্ধু? নাও ওঠো তো, আমার আবার ক্লাস আছে। তোমারও নিশ্চয়ই আছে। কথাটা বলে জাংকুক মেয়েটার হাত ধরে হ্যাচকা টানে তুলেছিল সেদিন। সেই মেয়েটির নাম ছিল তে। তেকে হাই স্কুলে বুলি করা হতো তার ছোট ছোট চুলের জন্য। কোন এক ফাজিল মেয়ে তেল লম্বা চুল কেটে দিয়েছিল, তাই রাগেতে তার বড় বড় চুলগুলো কেটে ফেলেছিল একেবারে। তারপর পরতে শুরু করেছিল ছেলেদের পোশাক। তবে তাতে বুলিং আরো বেড়ে গেল। কিন্তু তে ঘোর তেরা মানুষ। সে মার খাবে, মার দেবে, কিন্তু ওই ছেলেদের পোশাক পরা ছাড়বে না। সেও দেখতে চায় তার স্বাধীনতায় কে হস্তক্ষেপ করে। সেদিনও সেটাই হচ্ছিল। তবে সেদিন এত খারাপের মাঝে একটা ভালো অধ্যায় শুরু হয়েছিল। তের সঙ্গে শান্ত জাংকুকের বন্ধুত্ব সেখানেই হয়েছিল। চঞ্চল একটা মেয়ে সারাক্ষণ প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। শান্তশিষ্ট জাংকুকের জীবন সে মেয়েটি করে তুলল অশান্তময়। এরপর 3 দিন পার হয়ে গিয়েছে। জাংকুক ভার্সিটিতে আসছে না। তে জাংকুককে বহুবার, বলা ভালো অসংখ্যবার কল করেছে, কিন্তু তার ফোন বন্ধ। তে আজ স্থির থাকতে পারল না। তে সোজা চলে গেল জাংকুকের বাসায়। কলিং বেলে কয়েকবার চাপ দিতেই সুগা বিধ্বস্ত অবস্থায় দরজা খুলে দাঁড়ালো। সুগা তাদের দুজনেরই সিনিয়র। মানুষটার জীবনে 3টে জিনিস ধ্রুব সত্য: কাজ, কমলা আর ঘুম। মানুষটা ঘুমোতে এত ভালোবাসে, মাঝে মধ্যে বিড়াল আর তার মধ্যে তে পার্থক্য খুঁজে পায় না। তবে তার মন ভালো, একটু গম্ভীর, কিন্তু চালিয়ে নেওয়ার মতো। সুগার চোখে এখনো ঘুম লেগে। তে বলে উঠল, গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং। তুমি এত সকালে? জাংকুক ভার্সিটিতে আসছে না, আর তার ফোনও বন্ধ। তাই খোঁজ নিতে এলাম। গদ্ধবটা বেঁচে আছে নাকি মরেছে খবর নিতে এলাম। শেষের কথাটা তে রাগের সঙ্গে বলে উঠলে সুগা হাই তুলতে তুলতে বলল,
ও, তা বেঁচে আছে? ওহ, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসো। কিন্তু আমরা তিনটে ছেলে একাই এ বাড়িতে থাকি, তাই তুমি হুটহাট এভাবে এসো না। আমি আগেও বলেছি। জানি ভাইয়া, কিন্তু কি করবো বলুন। কথাটা বলে জাঙ্কুকের রুমের দিকে পা বাড়ায়। সোজা দোতলায় জাঙ্কুকের ঘরে চলে গেল। সুগা দিকে তাকিয়ে থাকলো আর নিজের মনেই বলে উঠলো, ওরা নাকি শুধু বেস্ট ফ্রেন্ড। জাঙ্কুক একটা বাচ্চা মেয়ের পাল্লায় পড়েছে বেচারা। ভাইটার জন্য কষ্ট লাগে, যাক কি আর করার। কথাটা বলে সুগা নিজের ঘরের দিকে চলে গেল। জাঙ্কুকের দরজা নক করে ভেতরে ঢুকে পড়ে। জাঙ্কুকের ঘর এলোমেলো। ওয়াশরুমে শাওয়ারের শব্দ কানে আসছে তার। ঘরে এক কোণে সোজু আর বিয়ারের ক্যান। বিছানা এলোমেলো। পেন্টিং ক্যানভাসে জাঙ্কুক কিছু একটা আঁকা অসম্পূর্ণই রেখে রং তুলি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। পিসি ওপেন করা। পিসি টেবিলে নানা ধরনের স্ন্যাক্সের প্যাকেট ওপেন করা। ওয়াশরুমে পানির শব্দ থেমে গিয়েছে। জাঙ্কুক একটা বাথরুম পরে বেরিয়ে এসেছে ওয়াশরুম থেকে। জাঙ্কুকের দিকে তাকিয়ে। এদিকে জাঙ্কুক তেকে নিজের ঘরে দেখে কিছুটা অবাক হলো। বিষয়টা নিয়ে সে খুব একটা ভাবে না, এটা তো আর প্রথম নয়। সে স্বাভাবিকভাবে নিজের বিছানায় বসে বলে উঠল, তুই এত সকালে কি করছিস এখানে? অদ্ভুত প্রশ্ন, তোর অবশ্যই খবর নিতে এসেছি। 3 দিন ধরে তুই ফোন বন্ধ করে বসে আছিস, চিন্তা হয় না রে ভাই? আমাকে নিয়ে চিন্তা তোকে করতে হবে না। তুই কি বলছিস? আমি চিন্তা করব না? তোর কোনো খবর পাচ্ছি না আমি। কয়েকটা দিন কিভাবে কেটেছে আমার জানিস? নিজের কথা পুরোপুরি শেষ করতে পারলো না। জাঙ্কুক বলে উঠল, আমার খবর তুই সবসময় নাই পেতে পারিস, তাই বলে এভাবে ব্যাচেলার বাড়িতে আসতে হবে? আমার নিজের একটা জীবন আছে, সেখানে হুটহাট আমার বেডরুমে মেয়ে ঢুকে পড়লে আমার প্রাইভেসি আর তোর সম্মান দুটোই নষ্ট হবে। চোখ ছলছল করে উঠল। জাঙ্কুক এতগুলো বছরের মধ্যে কখনো তার সঙ্গে এতটা কঠিন কণ্ঠে কথা বলেনি। অভিমানী গলায় বলে উঠল, আমার সম্মান নিয়ে তোকে ভাবতে হবে না, তবে আমি আর কখনো আসবো না এ বাড়িতে। কথাটা বলে এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে গেল। জাঙ্কুক কিছু বলতে গিয়েও যেন নিজেকে আটকে নিল জোর করে, তবে তার চোখ জোড়া যেন অদ্ভুত এক যন্ত্রণায় পীড়িত হয়ে উঠল। জাঙ্কুকের সঙ্গে কোনো কথা বলেনি। জাঙ্কুক আজ 5 দিন ধরে ভার্সিটিতে আসছে প্রতিদিন, কিন্তু সঙ্গে কথা বলার চেষ্টাটুকুও করেনি। খুব কান্না পায় মাঝে মধ্যে। কেন জাঙ্কুক তাকে এতটা কষ্ট দিচ্ছে? এতটা অবহেলা করার মানে কি? কই, সে তো কখনো জাঙ্কুককে এতটা অবহেলা করেনি, কখনো তাকে কষ্ট পর্যন্ত দেওয়ার কথাও ভাবেনি। ভাবনায় ছেদ পড়ল ইউনহোর ডাকে। ইউনহো তাদের ডিপার্টমেন্টের সিনিয়র। ইউনহুর হাতে অনেকগুলো বই নিয়ে দাঁড়িয়ে বলে উঠল, বসতে পারি? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত করলে ইউনহু বসে পড়ল। কিছু না বলে অন্যদিকে তাকিয়ে থাকলে ইউনহু কিছুক্ষণ পর একাই বলে উঠল, এবার মনে হচ্ছে অন্যবারের থেকে তাড়াতাড়ি স্নোফল হবে। কই, প্রতিবার তো এই সময়তেই হয়ে থাকে। না, দেখবে এবার তাড়াতাড়ি স্নোফল হবে, তার মানে স্প্রিংও তাড়াতাড়ি আসবে। হবে হয়তো। কথাটা বলে চুপ করে গেল। দুজনের মাঝে আবারও কঠিন নীরবতা নেমে এলো। হঠাৎ করে ইউনহু এমন সময় প্রচন্ড উত্তেজনা ভরা চেহারায় হাত দুটো চেপে ধরে বলে উঠল, আচ্ছা তোমার চেরি ব্লসম কেমন লাগে? ইউনহুর এমন আচরণে একই সঙ্গে বিব্রত আর বিরক্ত হয়। নিজের হাত ছাড়িয়ে নিল তাই। তবে ইউনহু যেন কিছুতেই বুঝতে পারছে না, এমন ভঙ্গিতে নিজের চেয়ারটা আরেকটু কাছাকাছি এনে বেশ জোরেই বলে উঠল, আমি তোমাকে পছন্দ করি। সেই ভার্সিটির শুরু থেকে, এতদিন বলতে পারিনি। হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ইউনহুর দিকে। এমন সময় নজর যায় লাইব্রেরির দরজার দিকে। জাঙ্কুক বেসবল টিমের ইউনিফর্মে দাঁড়িয়ে ছিল এতক্ষণ সেখানে। সঙ্গে চোখাচোখি হতেই সে চলে গেল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য, তবে পারল না। ইউনহু হাত ধরেছে। ইউনহুর হাত ছাড়িয়ে দিয়ে বলে উঠল, ইউনহু, আমি এখন এইসব নিয়ে ভাবতে চাই না, আমরা পরে কথা বলবো এই বিষয় নিয়ে। কথাটা বলে লাইব্রেরি থেকে চলে গেল জাঙ্কুককে খোঁজার জন্য। তবে জাঙ্কুককে করিডোরে বা অন্য কোথাও দেখতে পেল না, তাই ক্যাম্পাসে বেরিয়ে খুঁজতে লাগলো জাঙ্কুককে। জাঙ্কুক কেন এসেছিল আর এসে তার সঙ্গে কথা না বলেই বা চলে গেল কেন, এসব ভাবছিল তখন তার ভাবনায় ছেদ পড়লো জিমিনের কথায়। কিরে শুনছিস?
হ্যাঁ শুনছি। কোথায় শুনছিস? কোথায় শুনছিস? আর তোর চেহারার এই অবস্থা কেন? রাতে ঘুমাস না? খাওয়া দাওয়া তো বোধহয় ঠিক মতো করছিস না। আরে কোথায়? আমার কি হবে? তুই বল তোর কি অবস্থা? এই তো চলছে। কিন্তু তুই এখানে একা? জাঙ্কুক কোথায়? জানি না, ওকে খুঁজছি। তুই দেখেছিস জাঙ্কুককে কোনোভাবে? না, তবে এটা কিন্তু খুব বিরল দৃশ্য। তুই একা, তোদের সব সময় তো একসঙ্গে দেখে আসছিস। তুই তো মাঝে মধ্যে আমাকেও ভুলে যাস জাঙ্কুক পাশে থাকলে। বাদ দিবি এসব কথা। তোদের মধ্যে কি কিছু হয়েছে? ভার্সিটির সকালে বলা বলি করছিল। কি হবে আমাদের মধ্যে? আমাদের দুজনেরই পার্সোনাল লাইফ আছে। দুজনে দুজনের জীবনে ব্যস্ত। জিমিন সরু দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে। তে এবার বলে ওঠে, কিন্তু তুই এখানে কি করছিস? অপেক্ষা করছি একজনের জন্য। কার জন্যে? জিমিন কিছু বলতে যাবে তখনই কে একজন জিমিনের নাম ধরে ডেকে উঠলে তে অবাক দৃষ্টিতে সেদিকে তাকায়। তাদের সিনিয়র সুগা ভাই, জাঙ্গুকের রুমমেট। হাসিমাখা চেহারায় জিমিনের দিকে এগিয়ে আসছে সে। তার হাসির দৃশ্য খুবই বিরল। তবে সুগা যেন তেকে দেখে অবাক হয়ে পড়ল। বলে উঠল, তে তুমি এখানে? হ্যাঁ আমি এখানে ভাইয়া, কিন্তু আপনি কি জিমিনকে চেনেন? হ্যাঁ, চিনব না কেন, অবশ্যই চিনি। কথাটা বলে সুগা জিমিনের হাতে একগুচ্ছ ফুল তুলে দিলে তে অবাক দৃষ্টিতে জিমিনের দিকে তাকিয়ে বলে উঠল, কি হচ্ছে জিমিন? ভাইয়া তোকে ফুল দিল কেন? জিমিন কিছুটা লজ্জা মেশানো গলায় বলল, তে তোকে বলা হয়নি, সুগা আর আমি 6 মাস ধরে রিলেশনশিপে আছি। এখনো তেমন কেউই জানে না, আমরা আর কি পাবলিক করিনি। মানে তুই আমি কলেজ ডে থেকে একসঙ্গে, আর আমি জানলাম 6 মাস পর? সরি দোস্ত, কিন্তু তুই তো সবসময় জাঙ্কুকের সঙ্গে থাকতি। তোর সঙ্গে তাই এই বিষয়ে কখনো কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। উঠলে নিশ্চয়ই বলতাম। সুগা এবার বলে উঠলো, কিন্তু তে তুমি আজ জাঙ্কুকের ম্যাচ দেখতে যাওনি? তে অবাক কণ্ঠে বলে উঠলো, আজ জাঙ্কুকের ম্যাচ আছে বুঝি? হ্যাঁ, কেন তোমাকে জাঙ্কুক কিছু বলেনি? তে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকলো সুগার দিকে। সে কিছুই জানে না, এমনটা কখনোই হয়নি। তে কোনো মতো বলে উঠলো, হয়তো ভুলে গিয়েছে ভাইয়া, আজকাল প্র্যাকটিসে অনেক ব্যস্ত থাকে বোধহয়। আচ্ছা ভাইয়া, ম্যাচ কোথায় হচ্ছে? সুগা তেকে জাঙ্গুকের ম্যাচ কোথায় হচ্ছে সেটা বললে তে কোনো মতে সুগার জিমিনের থেকে বিদায় নিয়ে সেখানে চলে গেল। সুগা অবাক দৃষ্টিতে তের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। সত্যি জাঙ্গুকের ম্যাচের কথা তে জানতো না? বিষয়টা ভাবতেই তো অবাক লাগছে তার। জিমিন সুগার হাত ধরে বলে উঠলো, ওদের মধ্যে কি কিছু হয়েছে? আপনি কিছু জানেন? না, আমি জানি না। জিজ্ঞাসা করিনি জাঙ্কুককে। জাঙ্কুকও কেমন অদ্ভুত আচরণ করে আজকাল, কান্নাকাটি করে। যাক সেসব কথা। আর তুমি আপনি বলাটা বাদ দেবে কবে? বিয়ে হওয়ার ঠিক 1 সেকেন্ড পর। কথাটা বলে জিমিন হাঁটতে লাগলো। সুগাও তার হাত ধরে হাঁটতে লাগলো। এদিকে হাঁপাতে হাঁপাতে তে স্টেডিয়ামে এসেছে। ম্যাচ শেষ তখন। প্লেয়াররা চেঞ্জিং রুমের দিকে এগোচ্ছে। তে জাঙ্কুককে তাদের মাঝে দেখতে পেল। প্রতিবারের মতোই তাকে দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। তবে আজ জাঙ্কুকের টিম হেরেছে ম্যাচটা, তাই বোধহয় তার চেহারা মলিন উদাস। তে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে জাঙ্কুকের দিকে। মনে মনে ঠিক করলো তে জাঙ্কুককে আজ সে কিছু কঠিন কথা শোনাবে। তে জাঙ্কুকের দিকে এগোনোর জন্য পা বাড়াতেই যাবে, তখন সেখানে তাদের ভার্সিটির চেয়ারলিডারের ক্যাপ্টেন লিসা জাঙ্কুকের সামনে একটা বড় গোলাপের ফুলের তোড়া নিয়ে হাজির হলো। তে ভ্রুকুটি করে তাকালো সেই দিকে। লিসা ভার্সিটির সুন্দরীদের মধ্যে অন্যতম, তবে সে জানে জাঙ্কুক কখনোই তাকে গ্রহণ করবে না, সে যত সুন্দরী হোক না কেন সে। তবে লিসার ওপর তের এত বেশি রাগ হচ্ছে বলার বাহিরে। মন চাইছে লিসার চুলে আগুন জ্বালিয়ে দিতে। লিসা এবার বলে উঠলো, জাঙ্কুক, আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি। বলা বাহুল্য, শুধু পছন্দই করি না, প্রচন্ড ভালোবাসি। আমি তোমার জীবনের বিজয় পরাজয়ের সঙ্গী হতে চাই। বলো, তুমি আমাকে গ্রহণ করবে? আমরা কি এই রিলেশনশিপে যেতে পারি? স্টেডিয়াম প্রায় ফাঁকা হওয়ার উপক্রম ছিল, কিন্তু এখন যে যার কাজ ভুলে গিয়ে নিজেদের জায়গায় থমকে গিয়েছে। তবে তে নিশ্চিত প্রতিবারের মতোই জাঙ্কুক লিসাকে একটা শক্ত জবাব দিয়ে ফিরিয়ে দেবে। তবুও তার এতটা খারাপ লাগছে কেন? এতটা কষ্ট হচ্ছে কেন? জাঙ্কুকের চোখ এবার তের দিকে গেল। দুজনের দৃষ্টি এক মুহূর্তের জন্য মিললেও জাঙ্কুক দ্রুত তের থেকে চোখ ফিরিয়ে নিল। তের মনটা যেন সেখানেই থমকে গেল এক অজানা ভয়ে। কি হতে চলেছে ওদের মাঝে?
আচ্ছা, জাঙ্কুক যদি অ্যাকসেপ্ট করে নেয়? না, সেটা কখনোই হতে পারে না। জাঙ্কুক লিসার মতো মেয়েকে কখনোই ভালোবাসতে পারবে না। সবাই জানে লিসা কেমন, অ্যারোগেন্ট, রাগী, চেদি। জাঙ্কুক তো কখনোই এমন মেয়েদের পছন্দ করতো না। তাই নিজের মনটাকে সামাল দিয়ে দম আটকে দাঁড়িয়ে থাকলো তে। তার জন্য একটা বড় ধাক্কা অপেক্ষা করছিল। জাঙ্কুক লিসার দিকে এগিয়ে গেল। জাঙ্কুক লিসার ফুলের তোড়ার দিকে হাত বাড়িয়ে দিল এবং অন্য হাতে লিসাকে উঠিয়ে মৃদু হাসার চেষ্টা করে বলে উঠল, অবশ্যই আমরা রিলেশনশিপে যেতে পারি। তাছাড়া তুমি ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে, কেনই বা যাব না। লিসার মন আনন্দে বিমোহিত হয়ে গেল। সে নিজেকে ধরে রাখতে না পেরে জাঙ্কুককে জড়িয়ে ধরল। এদিকে তের সময় থমকে গিয়েছে। এটা কি করলো জাঙ্কুক? কি করে করতে পারলো সে? আচ্ছা, তে কি কোনো দুঃস্বপ্ন দেখছে? এটা একটা স্বপ্ন। স্বপ্নটা ভেঙে যেতেই সবকিছু স্বাভাবিক হবে। কিন্তু না, এটা তো স্বপ্ন না। স্বপ্ন হলে বুকের ভেতরে এমন প্রচন্ড ব্যথা অনুভব হতো না। জাঙ্কুক কেন এমনটা করলো? তের চোখ দিয়ে এক ফোঁটা পানি নিজের অজান্তেই গড়িয়ে পড়ল। তার বুকের ওপর যেন কেউ পাথর চাপা দিয়েছে এমন মনে হতে লাগলো তের। তের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। জাঙ্কুক তের দিকে তাকালো। তে তখন এক দৃষ্টিতে লিসা আর জাঙ্কুকের দিকে তাকিয়ে। আচ্ছা, তের এমন দৃষ্টি দেখে কি জাঙ্কুকের কষ্ট হলো? বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল না? হ্যাঁ, জাঙ্কুকের প্রচন্ড কষ্ট হলো। মনে হলো তার পৃথিবীতে খরা নেমে